হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি যে রয়েছে সেখান থেকে এনইপি সেকেন্ড সেমিস্টার ডিএসসি মাইনর আর মেজর বেঙ্গলি যে রয়েছে সেখান থেকে এটা আজকে আমার ফার্স্ট ক্লাস। আজকে যেই টপিকটি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাংলা বিষয় থেকে, সেটা হচ্ছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে দেওয়া রয়েছে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে যে ফোর্ট উইলিয়াম কলেজে রয়েছে তার অবদান কতটা, সেটা নিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিস্তারিতভাবে এবং তোমাদেরকে বুঝিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ অবধি দেখবে। তো চলো আমি ভিডিওটা আলোচনা শুরু করি। দেখো প্রথমে একটু আমি এই বাংলা গদ্য সাহিত্যে যে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান কতটা সেটা নিয়ে আলোচনা করি। বলছে, প্রথমে বলা হয়েছে বাংলা গদ্যের বিকাশ হয়েছিল শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে। এই যে দুটি প্রতিষ্ঠান রয়েছে, একটা হচ্ছে শ্রীরামপুর মিশন আর একটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ, এই দুটো জিনিসকে বা এই দুটো প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু বাংলা এই যে গদ্য সাহিত্যের এটা কিন্তু প্রচুর বিপুল পরিমাণে বিকাশ ঘটেছিল। তো কি বলেছে, বিদেশ থেকে আগত সিভিলিয়ানরা এই দেশের ভাষা এবং সংস্কৃতিকে শিক্ষিত করার অভিপ্রায় গড়ে উঠেছিল এই শিক্ষা প্রতিষ্ঠান। মানে বিদেশ থেকে যে সিভিলিয়ানরা আসছিল তারা এই দেশে ভাবছিল যে এই দেশের যে ভাষা সংস্কৃতি বিভিন্ন জিনিস যে রয়েছে সেটাকে একটু উন্নত করবে, সেই কারণে তারা কি করলো, একটা শিক্ষা কেন্দ্র গড়ে তুললো। তবে তারা যেহেতু এই দেশের ভাষা সম্পর্কে সেরকম তাদের জ্ঞান ছিল না, সেই কারণে তারা কি করলো, এই দেশের যে বিভিন্ন পণ্ডিতরা রয়েছে বাংলা বিষয়ে যারা একটু বেশি পণ্ডিত রয়েছে বা সেই বিষয়ে যাদের ধারণা রয়েছে তাদেরকে সেই এই প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে তারা নিযুক্ত করলো এবং এই প্রতিষ্ঠান গড়ে তুললো। আর এই প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমেই বাংলা গদ্য সাহিত্যে একটা বিশেষ বিকাশ বা একটা ঝড় লাভ করলো। সেটাই বলছে এখানে যে কি কারণে এই যে বিদেশ থেকে যে সিভিলিয়ানরা আসছিল তারা এই দেশের ভাষা সাহিত্য সংস্কৃতিকে একটু উন্নত করবে বলে এই শিক্ষা কেন্দ্র দুটি কিন্তু তারা গড়ে তুললো। এবার বলেছে কিন্তু শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছিল বাঙালি পণ্ডিতদের। এটা হওয়া স্বাভাবিক, কারণ তারা এই দেশের ভাষা সম্পর্কে সেরকম একটা তাদের ধারণা সেরকম অভিজ্ঞতা ছিল না, সেই কারণে তারা এই দেশের বাঙালি পণ্ডিতদেরকে কিন্তু শিক্ষক হিসেবে নিযুক্ত করলো। কেননা এই দেশের ভাষা সংস্কৃতি সম্পর্কে ওদের পণ্ডিতদের তেমন ধারণা ছিল না এবং এর মধ্যে দিয়ে বাংলা গদ্যের বিকাশ খুবই সহজ হয়েছিল। আমরা দেখব এই যে প্রতিষ্ঠান গড়ে তুলেছিল এর ফলে কিন্তু আমাদেরই লাভ হয়েছে। এই যে বাংলা গদ্য যে রয়েছে এই গদ্যের কিন্তু বিকাশ খুবই লাভ করেছিল। কি বলেছে, ফোর্ট উইলিয়াম কলেজে পাওয়া 3 জন উল্লেখযোগ্য পণ্ডিত, এই যে তারা যে 3 জন বিভিন্ন পণ্ডিত যে তারা নিযুক্ত করলো সেই প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে, তার মধ্যে যে 3 জন উল্লেখযোগ্য পণ্ডিত ছিল তারা খুবই ফেমাস বা বিখ্যাত আমরা দেখতে পারবো। একজন হচ্ছে উইলিয়াম কেরি, আরেকটা হচ্ছে রামরাম বসু আর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা, যে এই যে কলেজ রয়েছে কি বলেছে, এই যে ফোর্ট উইলিয়াম কলেজে রয়েছে এখানে 3 জন বিখ্যাত পণ্ডিতের নাম, সব থেকে বিখ্যাত ছিল যারা, তাদের মধ্যে একজন হচ্ছে উইলিয়াম কেরি, আরেকজন হচ্ছে রামরাম বসু, আরেকজন ছাত্র হচ্ছে শিক্ষক হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এবার দেখো বলেছে এখানে যে উইলিয়াম কেরি নামে 2টি গ্রন্থ পাওয়া যায়, যথা কথোপকথন ও ইতিহাসমালা। আমরা দেখব এই যে উইলিয়াম কেরি যে রয়েছে তার নামে আমরা 2টা গ্রন্থ দেখব, তিনি 2টা গ্রন্থ রচনা করেছিলেন, একটা হচ্ছে কথোপকথন আর আরেকটা হচ্ছে ইতিহাসমালা। এই জায়গাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো যেমন বলেছে কথোপকথন গ্রন্থ সংলাপের ঢঙে লেখা, ঢঙে লেখা আমরা দেখবো এই যে কথোপকথন গ্রন্থটা রয়েছে। তারপরে আমরা দেখব গ্রাম্য জীবনের বিবিধ বিষয় নিয়ে কিন্তু অবতীর্ণ হয়েছিল কেরি সাহেব। আমরা দেখবো এই যে গ্রাম্য জীবনের যে বিভিন্ন বিষয় তিনি কিন্তু তার এই কথোপকথন গ্রন্থে কিন্তু সেই বিষয়টিকে তুলে ধরেছিলেন। এবার তারপরে বলা হয়েছে যেমন স্ত্রীলোকের কথোপকথন, ভোজনের কথা, তারপরে হাটের বিষয়, মানে এই যে গ্রামের যে বিভিন্ন বিষয়গুলি রয়েছে সেগুলিরই কথা বলছে, জমিদারের রায়ত, এই সমস্ত বিষয় কিন্তু তিনি তার এই কথোপকথন গ্রন্থের মধ্যে তুলে ধরেছিল সংলাপের ঢঙে কিন্তু লিখে। তারপরে কি বলেছে, বাংলা গদ্যকে মানুষের সঙ্গে যোগাযোগ এবং যুক্তির বাহন হিসেবে গ্রন্থটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ আমরা দেখব, ঠিক আছে। তারপরে দেখো বলেছে যে অন্যদিকে কেরির
ইতিহাসমালা গ্রন্থে প্রাচ্য এবং পাশ্চাত্যের নানা অনুধাবনমূলক গল্প কিন্তু এখানে স্থান পেয়েছে। মানে তার যে দুটো গ্রন্থ বলেছে, একটা কথোপকথন আর আরেকটা বলেছে ইতিহাসমালা। কথোপকথনে আমরা দেখলাম গ্রামের যে বিষয় সেই চিত্রগুলি কিন্তু তার এই গ্রন্থে তিনি তুলে ধরেছিলেন। এই যে এখানে যে রয়েছে উইলিয়াম কেরি, এই কেরি সাহেবের কথা কিন্তু বলছে। তারপরে যে আরেকটা যে গ্রন্থ দেখলাম সেটা কি বলেছে, ইতিহাসমালা। এই ইতিহাসমালায় আমরা দেখব যে প্রাচ্য এবং পাশ্চাত্যের যে শিক্ষা ব্যবস্থা যে রয়েছে সেই অনুবাদমূলক গল্পকে কিন্তু তিনি এখানে স্থান দিয়েছেন। ঠিক আছে, তো এটাই বলছে আসলে কেরি সাহেব মানুষের গল্পের ভাষা আয়ত্ত করে দিতে কিন্তু চেয়েছিল। তিনি যে মানুষের যে গল্পের ভাষা সেগুলোকে কিন্তু তিনি আয়ত্ত করতে চেয়েছিল তার এই রচনার মাধ্যমে। দেখো তারপরে আমরা দেখবো রামরাম বসু। আমরা এতক্ষণ দেখলাম কেরি সাহেবেরটা, এখন আমরা একটু রামরাম বসুরটা দেখবো। তিনজন যে ফেমাস ছিল, এখন দ্বিতীয় যে রয়েছে রামরাম বসু তার সম্পর্কে বলছি। দেখো এখানে বলেছে রামরাম বসুর নামেও আমরা দুটি গ্রন্থ পাবো। এই যে রামরাম বসু যে রয়েছে তার নামে আমরা দেখব দুটি গ্রন্থ কিন্তু তিনি রচনা করেছিলেন। একটা হচ্ছে রাজা প্রতিবাদিত্য চরিত্র, যেটা 1801 সালে তিনি রচনা করেন, আর আরেকটা হচ্ছে লিপিমালা, যেটা 1802 সালে কিন্তু রচনা করেছিলেন। পরপর কিন্তু তিনি এই দুটি গ্রন্থ রচনা করেছিলেন। এগুলো কিন্তু আমাদের মনে রাখতে লাগবে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। যেমন বলেছে রাজা প্রতিবাদিত্য চরিত্র গ্রন্থটি বাংলা ভাষায় লেখা হয়েছিল। প্রথম যে তার গ্রন্থটি ছিল রাজা প্রতিবাদিত্য চরিত্র, এটি তিনি বাংলা ভাষায় কিন্তু লিখেছিলেন এবং প্রথম মৌলিক কিন্তু এটা গ্রন্থ ছিল। আমরা দেখব এই গ্রন্থটা ছিল প্রথম মৌলিক গ্রন্থ। এই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে। তারপরে বলেছে ইতিহাসের প্রতিবাদিত্বকে সামনে রেখে লেখক কল্পনা এবং জনশ্রুতিকে কি করেছিল, এমন এক কাহিনী গড়ে তুলেছিলেন যা থেকে গল্পের ভাষায় বোঝা যায়। আমরা দেখব এই যে ইতিহাসের যে বিষয়, এই বিষয়টাকে তিনি তুলে ধরে এমনভাবে যেন প্রতিষ্ঠা বা এমনভাবে তিনি আর কি পরিবেশন করেছিলেন যা থেকে আমরা যে আসল জিনিস সেটা কিন্তু গল্পের ভাষায় বুঝতে পারবো, ইতিহাসের যে আসল বিষয়গুলি ছিল। তারপরে কি বলেছে, আসলে এই সব গ্রন্থ লেখা হয়েছিল বাঙালিকে এক আদর্শ শিক্ষা দিতে। আমরা দেখব এই সব গ্রন্থ যে লিখেছিলেন তিনি, তার আসল উদ্দেশ্য ছিল বাঙালি যে রয়েছে তাদেরকে একটা আদর্শ শিক্ষা দেবে। ঠিক আছে, তো সেটাই বলেছে লিপিমালা। এরপরে আমরা দেখলাম কি লিপিমালা, যেটা 1802 সালে তিনি লিখেছিলেন এই গ্রন্থ। এই পত্র রচনার ঢঙে লেখা ছিল। আমরা দেখব এই গ্রন্থটি যে রয়েছে এটা কিন্তু পত্র রচনা যে রয়েছে তার মাধ্যমে কিন্তু সেই ঢঙে কিন্তু তিনি এই গ্রন্থটি লিখেছিলেন। যেমন বলেছে, যেমন দক্ষ যজ্ঞের কথা, তারপরে নবদ্বীপের চৈতন্যের কথা, এই সমস্ত বিষয় কিন্তু তিনি তার এই গ্রন্থগুলির মধ্যে তুলে ধরেছিলেন। তারপরে বলেছে পৌরাণিক ঘটনাকে সামনে রেখে কিন্তু কাহিনী তিনি গড়ে তুললেও এবং মুসলমানদের যে পরিচয় আছে তা কিন্তু তিনি তুলে ধরেছিলেন। তাই সুকুমার সেন বলেছেন লিপিমালার গদ্যরীতি আরও সহজ এবং মুখের ভাষায় কিন্তু বেশ কাছাকাছি। আমরা দেখব তিনি এই যে লিপিমালার এই যে সুকুমার সেন যে রয়েছে তিনি এই সম্পর্কে বলেছেন। এই যে রামরাম বসু যে রয়েছে তিনি যে লিপিমালা গ্রন্থটি রচনা করেছিলেন, তিনি বলেছেন এই লিপিমালা গ্রন্থের সম্পর্কে যে লিপিমালার গদ্যরীতি এবং আরও সহজ এবং মুখের ভাষা থেকেও কিন্তু আরও কাছাকাছি। তিনি এমনভাবে যেন সেটাকে পরিবেশন করেছিলেন এটা আরও সহজ হয়েছিল এবং মুখের ভাষা কিন্তু কাছাকাছি তিনি আর কি তুলে ধরেছিলেন। তারপরে আমরা এখানে দেখব ফোর্ট উইলিয়াম কলেজের অন্যতম পণ্ডিত। মানে এই যে বলা হয় এখান থেকে একটা কোশ্চেন রয়েছে যে তিনজন যে পণ্ডিত ছিল, এই তিনজন পণ্ডিতের মধ্যে অন্যতম কে ছিল? এই অন্যতম বা শ্রেষ্ঠ পণ্ডিত কিন্তু ছিল মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তার সম্পর্কে আমরা একটু দেখে নিই। দেখো তাই বলেছে ফোর্ট উইলিয়াম কলেজের অন্যতম পণ্ডিত যে আছে তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এবং তার গ্রন্থগুলি আমরা দেখব 32 সিংহাসন। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জায়গা, যেটা 1802 সালে তিনি রচনা করেছিলেন। তারপরে রয়েছে হিতপ্রদেশ, যেটা 1808 সালে তিনি রচনা করেছিলেন। তারপরে রয়েছে রাজাবলী, যেটা 1808 সালে তিনি রচনা করেছিলেন। তারপরে রয়েছে প্রবোধচন্দ্রিকা। এই সমস্ত গ্রন্থগুলি কিন্তু তিনি পরপর রচনা করেছিলেন। তারপরে বলেছে রাজা বিক্রমাদিত্যকে সামনে রেখে কিন্তু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 32টি গল্প শুনেছিলেন এবং 32 সিংহাসন গ্রন্থে। আমরা দেখব এই যে রাজা বিক্রমাদিত্য যে রয়েছে এই গ্রন্থটির আলোচনাকে কিন্তু সামনে রেখে তিনি এই যে 32 সিংহাসন কিন্তু এই গ্রন্থটি কিন্তু তিনি রচনা করেছিলেন, আমরা এটা দেখতে পারবো। তারপরে কি বলেছে, তবে গদ্যের সরলতাকে সহজেই লক্ষ্য করা যায়। আমরা এখানে দেখব অতীত এবং সেই কালের ইতিহাসকে সামনে রেখে কিন্তু লেখক গড়ে তুলেছিলেন। এই যে তিনি যে এই গ্রন্থটি গড়ে তুলেছিলেন মানে অতীতের ইতিহাস এবং এই যে বর্তমানের ইতিহাস, এই দুটো বিষয়কে কিন্তু সামনে রেখে তিনি এই গ্রন্থগুলি গড়ে তুলেছিলেন। তারপরে কি বলেছে,
সজনীকান্ত দাসও এই গ্রন্থ সম্পর্কে লিখেছেন। মানে এই যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার যে 32 সিংহাসন এই গ্রন্থটিকে অবলম্বন করে যে তিনি আর কি বিক্রমাদিত্য গ্রন্থটিকে অবলম্বন করে যে তিনি 32 সিংহাসন গ্রন্থটি লিখেছিলেন, তেমনই ঠিক কার নাম বলেছে, সজনীকান্ত যে আছে, সজনীকান্তও কিন্তু এই গ্রন্থ সম্পর্কে লিখেছেন। বলেছে যে বাংলা ভাষায় ভারতবর্ষের সর্বপ্রথম ধারাবাহিক ইতিহাস, তাহাতে কিন্তু কোনো সন্দেহ নেই। মানে এই যে গ্রন্থ রয়েছে এটা কিন্তু বাংলা ভাষায় আমরা দেখব একটা ধারাবাহিক ইতিহাস, এটাতে কিন্তু কোনো সন্দেহ নেই। কবিতায় তার মতামত প্রকাশ করেছেন। বলেছে অলঙ্কার, ব্যাকরণ, অলঙ্কার, ইতিহাস নিয়ে প্রবোধচন্দ্রিকা গ্রন্থ গড়ে উঠেছে এবং বিদ্যাসাগরের পূর্বে মৃত্যুঞ্জয় কিন্তু প্রথম যথার্থ গদ্যশিল্পী, সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আমরা দেখব এই যে বিদ্যাসাগর যে রয়েছে তার আগে বা তার পূর্বে এই যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারই কিন্তু প্রবদ্ধ আর কি গল্পশিল্পী, আমরা বলতে পারি প্রথম গল্পশিল্পী তিনি, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তাই আমরা দেখব এই যে এতক্ষণ আমি ফোর্ট উইলিয়াম কলেজের 3 জন বিখ্যাত পণ্ডিতের নাম এবং এই কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কি কারণে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সমস্ত বিষয় নিয়ে আমি যে বললাম। এখন দেখব আমরা ইংরেজরা যে রয়েছে তারা নিজেদের সুবিধার্থে কিন্তু এই ফোর্ট উইলিয়াম কলেজ গড়ে তুলেছিল, কিন্তু তা করলেও কি হবে, এই ফোর্ট উইলিয়াম কলেজে কিন্তু আমরা প্রচুর জিনিস কিন্তু লাভ করতে পেরেছি। তাই বলছে এর আড়ালে কিন্তু আমাদেরও লাভ হয়েছে এবং বাঙালি এবং বাংলা সাহিত্যে বাংলা গদ্য হাঁটতে কিন্তু শুরু করেছে। আমরা দেখব এই যে এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু বাংলা যে গদ্য সাহিত্য এগুলো কিন্তু মানে নিজের জীবনের পথ কিন্তু আবার শুরু করেছে। যেমন আমরা দেখতে পারবো সেই পথে পরবর্তীকালে আমরা পেয়েছিলাম রামমোহন রায় এবং বিদ্যাসাগরকে। আমরা দেখব এই যে এই পথটিকে কিন্তু অবলম্বন করে আমরা পরবর্তী যে আর কি বিখ্যাত কবিরা যে ছিল এদেরকে কিন্তু আমরা পেয়েছি, যেমন রামরাম বসু, তারপরে বিদ্যাসাগর, এদেরকে কিন্তু আমরা পেয়েছি। যেমন বলেছে নাইলে কিন্তু বিদ্যাসাগরের যাত্রাপথ কিন্তু বোধ হয় অনেকটা কঠিন হতো। আমরা দেখবো মানে গদ্যশিল্পী যে রয়েছে এই বিখ্যাত গদ্যশিল্পীদেরকে কিন্তু আমরা পেয়েছি, যেমন রামরাম বসু, বিদ্যাসাগর। নাহলে কিন্তু আমাদের এরা যে জীবনযাত্রার পথটা শুরু করেছিল, এরা যে এতটা ফেমাস হয়েছিল, এদের রাস্তা কিন্তু আরও কঠিন হয়ে পড়তো। মানে এই জিনিসটাকে যদি তারা অবলম্বন না করতো বা এই শিক্ষা কেন্দ্র থেকে সেরকমভাবে শিক্ষাটা যদি গ্রহণ না করতো, তো এই যে বিদেশ থেকে আগত সিভিলিয়ানরা নিজেদের স্বার্থে এই প্রতিষ্ঠানটা গড়ে তুললো, আমরা কিন্তু এখান থেকে অনেক কিছু লাভ করতে পেরেছি এবং অনেক কিছু পেয়েছি যে বাংলা গদ্য সাহিত্যটা কিন্তু প্রচুর বিকাশ ঘটেছে এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। ঠিক আছে, তো আজকে এই ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন জানিয়ে রাখি। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।